প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আরও রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সারোয়ার তুষারের কাছে। আপনাদের নেতা, যাকে আমরা গণ-অভ্যুত্থানের পোস্টার বয় বলি, নাহিদ ইসলাম 5ই আগস্টের আগেই নতুন বাংলাদেশের কথা বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন। এই যে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু সরকার সংস্কার কমিশন গঠন করে এবং ইতিমধ্যেই 8টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদনও জমা দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দুটো সংস্কার কমিশন। এটি হলো সংবিধান সংস্কার কমিশন, আরেকটি হলো নির্বাচন সংস্কার কমিশন। আপনারা জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সূচনা বক্তব্য দিয়েছেন আপনাদের নেতা নাহিদ ইসলাম এবং তিনি বলেছেন যে এই গণ-অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে, এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুরনো রাজনৈতিক দলগুলো রাষ্ট্র কাঠামো মৌলিক ও গুণগত পরিবর্তনে আগ্রহী নয় বলে আমাদের সবার কাছে মনে হচ্ছে। তারা বলছে যে ন্যূনতম সংস্কার হলেই হবে। তাহলে আপনাদের যে এই আকাঙ্ক্ষার কথা নাহিদ ইসলাম বললেন, সেটির কি হবে? যে বিদ্যমান এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যে ন্যূনতম সংস্কারের কথা বলছে, এটা আসলে নির্বাচন কেন্দ্রিক সংস্কার। মানে তারা মনে করে যে নির্বাচনের জন্য কিছু ঘষামাজা করে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই সংস্কার। আমরা ব্যাপারটাকে এভাবে দেখিনি। এবং নাহিদ ইসলাম দুটো কথা বলেছেন, যে একটা হলো শেখ হাসিনা তৈরি হয় যে ব্যবস্থায়, এই ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। যে ব্যবস্থার কারণে এখানে বাংলাদেশে বারবার আসাদ থেকে শুরু করে নূর হোসেন থেকে শুরু করে সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিচ্ছে। আমরা এরকম নতুন কোনো নাম চাই না, যে নাম দেখে আমাদেরকে খুব একটা আহাজারি সবসময় করতে হবে। এই ব্যবস্থাটার পরিবর্তন করতে হবে এবং জনগণের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয় এমন কিছু সংস্কার মানে ডিউ আছে বাংলাদেশের দীর্ঘকাল যাবৎ। এই সংস্কারগুলো করার একটা মহা ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে এই 24-এর গণ-অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ। এখান থেকে তিনি বলেছেন যে মৌলিক, আমরা কথাটাকে বলেছি মৌলিক সংস্কার, মানে যেটা হচ্ছে কিছু পোশাকি পরিবর্তন না। আপনি পুলিশের নাম দিয়ে দিলেন জননিরাপত্তা বাহিনী, আপনি পুলিশের পোশাক পরিবর্তন করে আরেকটা পোশাক দিয়ে দিলেন, এতে তো পুলিশের ক্যারেক্টার বদলাবে না। আমি পুলিশের কথা বলছি, একইভাবে এটা জনপ্রশাসনের কথাও বলা যাবে বা অন্যান্য কথা বলা যাবে। মোদ্দা কথা হচ্ছে যে সকল আইন এবং যে সকল বিধান দ্বারা আমাদের এক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালিত হয়, এবং এই সকল আইনের যে মাদার ল বলা হয় সংবিধান, মানে সকল আইনের আইন, বা আমাদের সংবিধানে বলা আছে সর্বোচ্চ আইন বাংলাদেশের, এই আইনগুলো পরিবর্তন করতে হবে। আপনি এই প্রত্যেকটা আইন কিন্তু কলোনিয়াল আমলে তৈরি করা, এবং যার প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে দমন করা। তারা তো জনগণকে উপনিবেশিত নেটিভ হিসেবে দেখতো। তো সেই মেন্টালিটি থেকে কিন্তু এই আইনগুলোর ধারাবাহিকতা থেকে গেছে। আপনি ইভেন 72-এর এই মহা সেলিব্রেট করা হয় যে সংবিধানটাকে নিয়ে, এই সংবিধানেও কিন্তু আইনের ধারাবাহিকতার নামে পুরনো আইনের সকল কিছুই রিস্টোর করা হয়েছে, এটা আপনি জানেন। তো এই ধরনের আইনি কাঠামোটা বা শাসন করার যে আইন সংবিধান, এটা বাংলাদেশকে জনগণকে ফেইল করেছে দীর্ঘকাল যাবৎ। একটা এমনকি অন্য সকল কিছু বাদ, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এলিটদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের যে একটা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি থাকবে, যেটা পুরো পৃথিবীতে সকল রাষ্ট্রের এলিটরা মানে নিশ্চিত করেছে যে আমরা 5 বছর পর পর এইভাবে নিজেদের মধ্যে ক্ষমতা ট্রান্সফার করব। এইটুকু জিনিস আমাদের এখানে তারা অর্জন করতে পারেনি বা নিশ্চিত করতে পারেনি। আপনি দেখবেন যে 72 থেকে এই পর্যন্ত ইতিহাস হচ্ছে খুবই কমন একটা, কোনো রাজনৈতিক দলকে যারা ক্ষমতায় যাচ্ছে তাদেরকে আর বাধ্য করা ছাড়া ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। পজিটিভ অর্থে সেটা গণ-অভ্যুত্থান ঘটছে বা গণ আন্দোলন ঘটছে, নেগেটিভ অর্থে সামরিক কু ইত্যাদি ঘটছে। এবং সামরিক কু কিংবা 1/11-র মতো যে ঘটনাগুলো বাংলাদেশে যখন ঘটছে, সেটার পেছনে আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোরই দায়ী। যেমন সর্বশেষ 1/11-র ঘটনাটা যদি আপনি দেখেন, এটার সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, মানে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দল, বিশেষত বিএনপি। কিন্তু এটার দায় কি বিএনপি এড়াতে পারবে? এই 1/11 আসার মানে যে প্রেক্ষাপট, যে আপনি একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রদান করার জন্য সংবিধানে সংশোধনী করলেন, এবং সেটা নিয়েই লগি বৈঠা আওয়ামী লীগ ঢাকা শহরে লাশের উপর নৃত্য করলো, এবং সেটাকে তারা নাম দিল গণতন্ত্র পুনরুদ্ধার। আপনি তো সেই ন্যারেটিভটা করতে পারেন না। তারা তাদের তাণ্ডবকে গণতন্ত্রের পুনরুদ্ধার নাম দিতে পারে। আপনার 14 সালের আন্দোলন নির্বাচনের বিরুদ্ধে বা নির্বাচন আদায়ের জন্য বিএনপি, সেটা হয়ে যায় জ্বালাও পোড়াও।
তো বিএনপির তো এই সংকটগুলো নিজের এই সংকটগুলো বুঝতে হবে, যাই হোক সেটা অন্য আলোচনা। আমি এটা আপনার এখানে এসে আগেও বলেছি যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়েই অনির্বাচিত সরকার কায়েম হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো বলতে চায় যে নির্বাচিত সরকারই গণতান্ত্রিক সরকার। আমরা কিন্তু এরকম মনে করি না। আমরা দেখেছি 91 সাল থেকে বাংলাদেশে যে সরকারগুলো এসেছে কম আর বেশি প্রত্যেকটাই নির্বাচিত স্বৈরতন্ত্র কায়েম করেছে। এটা ঠিক যে 91 এবং 96 সালে যেহেতু একক কোনো দল 151 আসনের মেজরিটি পায় নাই, ফলে তাদেরকে কোয়ালিশন করে ইত্যাদি করে কিছুটা সহনশীল আচরণ করতে হয়েছে। কিন্তু 2001 সাল থেকে আপনি দেখবেন ব্রুট মেজরিটি যাকে বলে, এই 201টা 30টা আসন পেল জোট, বিএনপির যে জোট, বিএনপি একা 201 এবং জোটে 230। 2008 সালে আওয়ামী লীগ ওভারহেলমিং মেজরিটি, এবং এটার পেছনে কিন্তু আপনি আবার যদি ভোট পার্সেন্টেজের রাজনীতিটা খেয়াল করেন, ভোট পার্সেন্টেজ আপনি দেখবেন লেস দেন 40% অলওয়েজ। এবং কাদের লেস দেন 40%? মানে টোটাল ভোটারের না, যারা ভোট দিচ্ছে তাদের লেস দেন 40%। এত কম পার্সেন্টেজ মানুষ, মানে দেশে একটা সিংহভাগ মানুষ ওই সমস্ত ক্ষমতাসীন দলকে সমর্থন করে নাই, তবু তারা এই 2/3 মেজরিটির বলে। এবং সেই 2/3টা তারা কীভাবে করে? আপনি দেখবেন যে সীমানা পুনর্নির্ধারণের একটা রাজনীতি আছে, যেখানে আপনার ভোট বেশি সেখানে আপনি আসন বাড়িয়ে দিচ্ছেন, যেখানে আপনার ভোট কম সেখানে আপনি আসন কমিয়ে দিচ্ছেন। এই সকল রাজনীতি করা হচ্ছে। এবং যেহেতু আপনি যখন সরকার থাকেন আপনি চাইলে এটা করতে পারেন। এগুলো করে করে তারা যখন 2/3 বলে সংসদে এত মেজর মেজর রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টার বদলে দেয় এমন সব সংশোধনী তারা করেছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল বাংলাদেশের জনগণের প্রায় 14 বছরের আন্দোলনের ফসল। একমাত্র আন্দোলন যেটাকে আদালত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল, সেটাকে আওয়ামী লীগ কোনো রকম কথা ছাড়া 2008 সালে ক্ষমতা আসার পরে তারা এটাকে বাতিল করে দিল। এবং অ্যামিকাস কিউরিরা এটার বিরুদ্ধে বলেছিল যে না, বাতিল করার দরকার নাই, মানে আরও দেখা দরকার। এটা দলের বিরুদ্ধে এটা নিয়ে অপোজিশন ছিল, কিন্তু যে এক ব্যক্তি তার সিদ্ধান্তে তিনি এটা বাতিল করে দিলেন। এখন এইভাবে করে যে কোনো ইয়ে করা যায়, যেমন বাকশাল করে ফেললো 5 মিনিটের মধ্যে, সংসদে 5 মিনিটের মধ্যে একটা একদলীয় মানে রাষ্ট্র করে ফেলা হতো। এবং প্রত্যেকটা সংশোধনীর পেছনে আপনি এরকম এরকম গল্প দেখতে পাবেন। এটা করা যাচ্ছে কারণ ওই এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে চাইলেই সংবিধানে যে কোনো ধরনের কাটাছাড়া করা যায়। একটা দুইটা সংশোধনী বাদে একটা সংশোধনীর সাথেও জনগণের কোনো সম্পর্ক নাই। এবং এই সংশোধনী করার ক্ষেত্রে জনগণের কোনো মতামত নেওয়া হয় না। আপনি বলছেন সংবিধান মানে হলো উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছা অভিপ্রায়ের একটা দলিল। তো জনগণের ইচ্ছা অভিপ্রায়ের দলিল আপনি জনগণকে জিজ্ঞেস করা ছাড়া কীভাবে আপনি করতে পারেন? পরিবর্তন করতে পারেন না। কিন্তু এই কারণে আমরা এবার গিয়ে বলেছি, আমরা গতকালকে গিয়েছিলাম, আপনি জানেন অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটা বিষয় কিন্তু এটা ছিল যে সংবিধান সংশোধনী করতে গেলে গণভোট লাগবে। 2 হাউসের 2/3 বাইরেও গণভোট লাগবে, জনগণের কাছে আপনাকে যেতে হবে। পুরনো রাজনৈতিক দলগুলো কিন্তু চাচ্ছে না কেন? সেটাই। তাহলে আপনাদের যে আকাঙ্ক্ষার কথা বলছেন বারবার, সেটা কি হবে? সেটা হবে দেখুন 5 আগস্ট কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের আপলিফট। মানে আপনি একটা জগদ্দল পাথর থেকে মুক্তি পেয়েছেন, এবং সেটার জন্য আপনাকে 15 বছর ফাইট করতে হয়েছে নানাভাবে। কোনো ফাইট থেকে কোনো রেজাল্ট আসে নাই, শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে এই জুলাই মাসে আপনি একটা পরিণতি পেলেন। এখনও যে কথাগুলো চলে এসেছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটা হলো বড় সাইনবোর্ড, তার ভেতরে অনেকগুলো কথা আছে কি কি আপনাকে করতে হবে। কমিশন সংস্কার প্রস্তাব দিচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলো দিচ্ছে, আমরা দিচ্ছি। এই যে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সারা দেশের তরুণরা দেশের দেয়ালে দেয়ালে লিখে ফেলেছে তারা কি চায়। এটাকে কিন্তু আপনি আর বলতে পারবেন না যে এগুলো হচ্ছে খুব ইমোশনাল কথা। এগুলোকে আপনার গুরুত্ব দিতেই হবে। এবং টুডে অর টুমোরো, মানে আজ হোক কাল হোক, এইগুলো কিন্তু মানে বারবার আসবে। বারবার এই কথাটা আসবে যে প্রধানমন্ত্রী জীবনে 2বার বেশি হওয়া যাবে না। বারবার আসবে যে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে মতামত করতে দিতে হবে। সেটা নিঃসন্দেহে একটা নেগেটিভ তো তৈরি হয়েছে। এখন এইটার পলিটিক্যাল ফোর্সও আসবে। সমাজে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভটা ছিল, রাজনৈতিক দলগুলো যখন এটার সঠিক নেতৃত্ব দিতে পারে নাই, এটা কিন্তু জনগণ কিন্তু বসে থাকে না, কাউকে না কাউকে নেতৃত্ব কারো না কারোর উপর ভর করেছে। সামনেও জনগণ কারো না কারোর উপর ভর করবে। সেটা এনসিপি হতে পারে, সেটা অন্য কোনো ফোর্স হতে পারে, কিংবা রাজনৈতিক দলগুলোর বাইরে জনগণ আবার কোনো নেতৃত্ব খুঁজে নিতে পারে। কিন্তু জনগণের ঐতিহাসিক মুক্তির যে আকাঙ্ক্ষা, এটা কখনোই আপনার থেমে থাকবে না। এটা মানে আগাচ্ছি আমরা, মানে অনেকগুলো বাধা বিপত্তির মধ্য দিয়ে আগাচ্ছি, সামনেও আগাবো। মাসুদ রহমান খলি, নাহিদ ইসলাম তার সূচনা বক্তব্যে আরো কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি, যে দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গা হচ্ছে দেশের তরুণরা। সেই জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল, আমরা ফেসিবাদের বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। সেই দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আশাবাদ ব্যক্ত করেছেন। এখানে একটি বড় প্রশ্ন এসে দেখা দিয়েছে সংবিধানের বিষয়ে। এই সমস্ত আকাঙ্ক্ষার সংবিধান সংশোধন না করলে তার বাস্তবায়ন করা সম্ভব না। আপনি নিশ্চয়ই জানেন, যেটা তুষার বলছিলেন, যে আমাদের সংবিধানটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে নির্বাচিত একজন সরকারও সহজে স্বৈরাচার হয়ে উঠতে পারে। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন সমাধানের ব্যাপারে আপনি যে পুরনো রাজনৈতিক দল বললেন এবং নতুন রাজনৈতিক দল যার সাথে উনি যুক্ত আছেন, ওনারা যে বক্তব্যটা রাখছেন, এখানে কিছু মত পার্থক্য আছে, কিছু মিল আছে। এখন আমরা যদি সমাধান করতে চাই তাহলে মিল দিয়ে অগ্রসর হতে হবে।
যদি আমরা মনে করি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়কার রাজনৈতিক শক্তি পুরনো যদি ধরি তাহলে বিএনপি, জামাত বা আরও সমমনা কিছু রাজনৈতিক দল, আর নতুন শক্তির মধ্যে আছে এনসিপি। এখন ওনাদের মধ্যে মিলটা হচ্ছে কি, আমরা যেটা 24-এর গণ আন্দোলনের মূল চেতনা ধরছি, দুটো বিষয় মৌলিক। একটা হচ্ছে কি, আমরা ফেসিবাদকে নতুন করে যাতে না পারে সেটার জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আর 2 নম্বর যে মৌলিক বিষয় সেটা হচ্ছে কি, কোনো বাইরের রাষ্ট্রের নির্দেশনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অথবা বাংলাদেশ সামগ্রিকভাবে চলবে না। এই দুটো হচ্ছে মৌলিক জিনিস দরকার। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি, নতুন করে যাতে আর ফেসিবাদের পুনরাবির্ভাব না হতে পারে। এই ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে নির্বাচিত মানিত আর গণতান্ত্রিক সরকার না। নির্বাচিত সরকার বারবার কিন্তু স্বৈরতান্ত্রিক হতে আমরা দেখছি। যে বিশ্বের সবচেয়ে বড় হিটলার হচ্ছে একনায়কতান্ত্রিক ব্যক্তি হিসেবে আইকন বলা যায় একটা, কিন্তু উনি তো একটা একদম নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছিলেন, পপুলার ভোটে আসছেন এবং বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু ওনার এন্ডিংটা কি হলো? ফলে এখানে এমন একটা বন্দোবস্ত, এমন একটা ব্যবস্থা দরকার, সাংবিধানিক ব্যবস্থা, যাতে করে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। উনি একাধিক ঘটনার কথা উল্লেখ করেছেন, এগুলো কিন্তু অত্যন্ত বাস্তব বিষয়। যেমন এখানে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে বা সংবিধান পরিবর্তন করতে হবে। তো এই জায়গাটাতে আপনি যদি 72-এর সংবিধানকে আমরা যদি মনে করি যে না, এটা পাকিস্তান অথবা তার আগের ব্রিটিশ যে আইন ছিল তার ধারাবাহিকতা চলে আসছে, ফলে আমাকে নতুন একটা তৈরি করতে হবে। তাহলে নতুন যদি সংবিধান তৈরি করতে হয়, তাহলে আমাদের প্রথম কাজটা হবে গণপরিষদ নির্বাচন করতে হবে, এবং এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সবাইকে কিন্তু একমত হতে হবে। কিন্তু আমরা জানি 3টে প্রধান রাজনৈতিক দল যদি আমরা হিসেব করি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে ওনারা খুব সম্ভবত 3টে বা 4টা পয়েন্টে একমত পোষণ করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে মহীয়ান করার জন্য সংবিধানে যে অনুচ্ছেদগুলো সন্নিবেশিত করা হয়েছে এটা বাদ, আর 3টা হচ্ছে খুব মাইনর পয়েন্ট। তাহলে মেজর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সংবিধানের প্রশ্নটা। এখন সংবিধান কি সংশোধন হবে নাকি নতুন সংবিধান তৈরি করা হবে? তো এই ক্ষেত্রে মূলনীতির একটা প্রসঙ্গ, সেটা সম্ভবত পরে আরও আলোচনা হবে। তবে এই জায়গাটাতে আমি মনে করি যে এই মুহূর্তে সংবিধান নতুন করে যদি তৈরি করা যায় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর সেটার জন্য যে নির্বাচনটা আমাদের হতে হবে, তাহলে গণপরিষদ নির্বাচন হতে হবে। আর যদি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সকল রাজনৈতিক পক্ষ একমত না হয়, তাহলে কি করা যেতে পারে? এটার ব্যাপারেও একটা পথ কিন্তু খোলা আছে। সেটা হচ্ছে কি, যদি রাজনৈতিক শক্তিগুলো একমত হতে পারে, যেটা 1990 সালে হয়েছিল, তাহলে একমত হয়ে তারা প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে কতগুলো আইন প্রণয়ন করে যে সংস্কারটা আমরা করতে চাই, সেই সংস্কারের কাঠামো ঠিক করে এর অধীনে নির্বাচনটা হয়ে যেতে পারে। এরপরে যে সংসদটা তৈরি হবে, সেই সংসদ এই যে ঐকমত্যের যে বিষয়গুলো, এগুলোকে ওন করে সংবিধান সংশোধন করবে। অথবা যদি এমন হয় যে না, সংবিধান সংশোধনের বিষয় থাকছে না, তাহলে দরকার হলে নতুন করে আবার গণপরিষদ নির্বাচন হতে পারে। বিএনপি তো তবে তাদের অবস্থান স্পষ্ট করে ফেলেছে যে তারা গণপরিষদ নির্বাচন চায় না। এই ক্ষেত্রে বিএনপির যে অবস্থানের কথাটা আপনি বললেন, আমি মনে করি যে বিএনপির এই অবস্থান চূড়ান্ত অবস্থান নাও হতে পারে। যেমন কিছুদিন আগ পর্যন্ত বিএনপির যে অবস্থান দেখছিলাম, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্য সহযোগী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, এগুলোর সাথে এক ধরনের কিন্তু সরাসরি সংঘাত অথবা বিরোধে যাওয়ার পলিসি। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, তারা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা ঐকমত্যে পৌঁছাতে চাচ্ছে। এমনকি গতকালকে আমি দেখলাম বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা ডক্টর ইউনূস সাহেবের কে সহযোগিতা করতে চাই, ওনার যাতে নির্বাচনের যে লক্ষ্যের কথা উনি বলেছেন সেটা যাতে বাস্তবায়িত হয়। আর দলের আরেক স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান, উনি কিন্তু বলেছেন যে এই সরকার নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে কি, একটা নির্বাচন যে ন্যূনতম সংস্কারের কথা বলা হচ্ছে, ন্যূনতম বলতে আসলে কি বোঝানো হয় এটারও নানা ব্যাখ্যা আছে। ন্যূনতম বলতে যদি আমরা এটা বুঝি যে না, এসেনশিয়াল সংস্কারগুলো, যেটা নাহিদ সাহেব বলেছেন যে সংস্কার বলতে কিন্তু আমরা মৌলিক সংস্কার বুঝি। মৌলিক সংস্কার মানে সংবিধানের ইস্যুটা ফয়সালা হওয়া, সেটা গণপরিষদের ব্যাপারে যদি একমত নাও হতে পারি, তাহলে এমন একটা ঐকমত্য তৈরি করা যাতে করে নতুন যে সংসদটা হবে সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে ওই একমত হওয়া বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয়। এবং সেই একমত হওয়া বিষয়গুলো কি হতে পারে? মূলনীতির বিষয় হতে পারে, সেটা হতে পারে নির্বাচন কিভাবে হবে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হওয়ার বিষয় হতে পারে। তারপরে 2 কক্ষ বিশিষ্ট যে আইনসভার কথা বলা হচ্ছে, ভাই
একটা কথা বললেন, সেটা হচ্ছে কি অতীতে যারা প্রায় 60-70% আসন পেয়েছেন, তারা ভোট পেয়েছেন হচ্ছে 35-40%। তার মানে হচ্ছে আনুপাতিক নির্বাচন প্রসঙ্গটা এখানে এসে যায়। এনসিবি আনুপাতিক নির্বাচনের ব্যাপারে কিন্তু বলছে যে হচ্ছে উচ্চ কক্ষে হবে, নিম্ন কক্ষে হবে না। অন্যদিকে জামাত ইসলামী বলতে চাচ্ছে যে সকল নির্বাচনে আনুপাতিক নির্বাচন হবে, তাহলে জনমতের প্রতিফলনটা এখানে ঘটে। আর একটা দল হঠাৎ করে একেবারেই কর্তৃত্ববাদী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে না, যেটা আমরা ইউরোপে দেখি। আপনার ইউরোপের অধিকাংশ কান্ট্রি কিন্তু আনুপাতিক ব্যবস্থার মাধ্যমে হয়। তো এই মৌলিক বিষয়গুলো আমার মনে হয় যদি আমরা গণপরিষদ অথবা নতুন সংবিধানের ব্যাপারে যদি রাজনৈতিক পক্ষগুলো একমত নাও হয়, তাহলে এমনি একটা ঐকমত্যের কাঠামো তৈরি করে পরবর্তী যে সংসদ হবে সেই সংবিধানের সংশোধনের মাধ্যমে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো রাজনৈতিক দলগুলো, তারা যে সংস্কারের প্রসঙ্গগুলি উঠায় সেটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। যে সংস্কার কমিশনগুলি সরকার গঠন করেছে তারা কিন্তু দেশের জন্য করে, সব সুপারিশমালা করা হয়েছে দেশকে টার্গেট নিয়ে। কিন্তু যখন দলীয় চিন্তা থেকে মানুষ বেরোতে না পারে তখন কিন্তু সংকটটা তৈরি হয়। এই সংকটের মূল কারণটা হচ্ছে কি, আমাদের বৃহৎ রাজনৈতিক দল যেগুলো আছে তারা মনে করে যে যদি একটা নির্বাচন হয় তাহলে তো আমরা ক্ষমতায় চলে যাচ্ছি, এবং যখন ক্ষমতায় চলে যাব তখন রাষ্ট্র চালানো, ক্ষমতার ব্যবস্থাপনা এগুলিকে মৌলিক হিসেবে মনে করে, যার কারণে পুরো রাষ্ট্র কাঠামোকে চিন্তা করে, যে কারণে আসলে এই 24-এর পরিবর্তনটা হলো, এটা যে চেতনার কথা আমাদের এখানে আলোচনা হলো, এই বিষয়গুলো তখন গৌণ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সংবিধানের মূলনীতি প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন আপনারা তুলেছেন কেন? আমাদের একদম ফার্ম অবস্থান যেটা, সেটা হচ্ছে 72 সংবিধানের 4 মূলনীতি থাকতে পারবে না, কারণ এটা দলীয় মূলনীতি। আবার এটাকে সংশোধনী করে অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন সময়ে তাদের দলীয় মতাদর্শকে মূলনীতিতে ঢোকাতে চেয়েছে। ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তাদের হাতে সংবিধান পরিবর্তন করার মতো ব্রুট মেজরিটি থাকে, তখন তারা তাদের দলীয় মতাদর্শ সংবিধান, যেটা কিনা দেশের একটা রাজনৈতিক দলিল বা জাতীয় দলিল, সেখানে নিজেদের মতাদর্শগুলো ঢুকিয়ে দিতে চায়। এখন মূলনীতিগুলো বেশিরভাগই হয় বাংলাদেশের বাস্তবতায় ফিলসফিক্যাল, যেগুলো কিনা সবসময় আপনি মানে বাস্তবায়ন করতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। এবং পরবর্তী ক্ষমতা কাঠামো, আমাদের আরেকটা অবজারভেশন হচ্ছে যে মূলনীতির সাথে ক্ষমতা কাঠামোর চূড়ান্ত বৈপরীত্য থাকে। ওয়ারেস সংবিধানের আইডিয়াই হচ্ছে যে প্রিএম্বেল এবং মূলনীতির সাথে ক্ষমতা কাঠামোর একটা সামঞ্জস্য থাকবে, মানে ওটারই রিফ্লেকশন থাকবে ক্ষমতা কাঠামোয়। এই কারণে আমরা নতুন যে মূলনীতির ক্ষেত্রে আমরা বলেছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানে মুক্তিযুদ্ধে যে 3টা মূলনীতি ছিল ঘোষণাপত্রের মধ্যে, সেইটাকে আবার আনা যেতে পারে। পাশাপাশি গণতন্ত্র অবশ্যই থাকতে হবে। আর তারা প্লুরালিজমের বাংলা করেছেন বহুত্ববাদ, যেটা নিয়ে বাংলাদেশের সমাজের মধ্যে একটা বিতর্ক আছে, অস্বস্তি আছে। আমরা বলেছি আপনারা যদি, এবং তারা এটা আমাদের কাছে পরিষ্কার করেছেন যে তারা এটাতে বোঝাচ্ছেন বাংলাদেশ যে একটা এক জাতির দেশ না, মানে বাঙালি জাতিবাদীর দেশ না, এটা যে একটা ধর্মের দেশ না, একটা ভাষার দেশ না, তারা শুধু এটুকুই বোঝাচ্ছেন বহুত্ববাদ দিয়ে। তবুও আমরা বলেছি যে যেহেতু এই শব্দটা নিয়ে একটা কনফিউশন আছে, যে এটাকে অনেকে একত্ববাদ, বহুত্ববাদ এভাবে ভাবেন, আপনারা প্লুরালিজমের আরও বেটার বাংলা, কারণ উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বা বিভিন্ন জাতির যে বাংলাদেশের যে অধিবাসী আছে তারা যে ইনক্লুডেড, এরকম একটা জিনিস মূলনীতিতে থাকতে হবে। কারণ আপনাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জবাব দিতে হবে যে আপনি তো ধর্মনিরপেক্ষতা, আপনি কিন্তু এখানে বাদ দিচ্ছেন ধর্মনিরপেক্ষতা। তারা রিড করবে এটাকে সেকুলারিজমকে বাদ দেওয়া হচ্ছে, যেটা নিয়ে তাদের একটা অসম্ভব স্পর্শকাতরতা আছে, প্রায় ধর্মীয় স্পর্শকাতরতা। ফলে আপনাকে এই সব কিছুই ব্যালেন্স করতে হবে। এই কারণে আমরা বলেছি আরও বেটার বাংলা যদি আপনারা পান সেটা বেটার হবে। এর পাশাপাশি আমরা প্রশ্ন রেখেছি যে মূলনীতির দরকারটাই কি? যদি আপনি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন, মানে যেটা আসলে জনগণের জন্য প্রধানত দরকার, যদি ডেমোক্রেসি নিশ্চিত করতে পারেন, সংবিধানের ক্ষমতা কাঠামো এরকম থাকে এবং চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে, এবং যদি 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর করাটা একটা নিরবিচ্ছিন্ন সুষ্ঠু প্রক্রিয়া আবিষ্কার করা যায়, তাহলে কিন্তু মূলনীতির আসলে প্রয়োজন হয় না। কারণ আপনার মনে থাকবে নিশ্চয়ই, আবুল মনসুর আহমদ, তিনি বাংলাদেশের একজন অগ্রগণ্য চিন্তাবিদ, তিনি একটা খুব দুর্দান্ত প্রশ্ন তুলেছিলেন। এই সংবিধান নিয়ে তার অনেক কথা ছিল, 72 সংবিধান প্রণয়ন হওয়ার আগেই তিনি এগুলো নিয়ে লিখছিলেন পত্রিকায়।
যখন এগুলো নিয়ে গণপরিষদের বিতর্কগুলো বাইরে আসছিল তখন উনি লিখছিলেন সংবিধান প্রণয়নের পাশ হয়ে যাওয়ার আগেই। উনি একটা প্রশ্ন করেছেন যে মূলনীতিটা সম্পর্কিত কার সাথে? রাষ্ট্রের সাথে। আর মৌলিক অধিকার সম্পর্কিত কার সাথে? জনগণের সাথে। তো অবশ্যই সংবিধানে প্রায়োরিটি দিতে হবে মৌলিক অধিকারকে, এটা আসতে হবে আগে। কিন্তু বাংলাদেশে আপনি দেখুন মূলনীতি চলে এসছে আগে, ঠিক আছে? এবং সেই মূলনীতিগুলো 72 সালেই আপনার এই 4টা মূলনীতি, এটা কিন্তু একটা দলীয় মূলনীতি। কিভাবে? এটা সংবিধানে আসার আগেই 72 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছেন যে এই 4টা মূলনীতি আমাদের দলীয় মূলনীতি। সেটাই পরবর্তীতে 72 সংবিধান আসলো, সেটাই বাকশালে আমরা আরও চূড়ান্তভাবে বাকশালেরও মূলনীতি হতে দেখলাম। তো এখান থেকে জনগণের মধ্যে একটা মূলনীতি নিয়ে, এবং এই মূলনীতিগুলো তো আসলে কোনো প্রোটেকশন দিতে পারে না। বাংলাদেশে না হয়েছে সমাজতন্ত্র, না আমরা পেয়েছি গণতন্ত্র, না বাঙালি জাতীয়তাবাদের নামে আপনি ভারতে আগ্রাসন রক্ষা করতে পেরেছেন। একটা মূলনীতি দিয়েও তো আপনি আসলে বাংলাদেশের জনগণের স্বার্থকে রক্ষা করতে পারেন নাই। এ কারণে যদি মূলনীতি রাখতেই হয় তাহলে আসলে যেগুলোর ব্যাপারে সমাজের মধ্যে কোনো অস্বস্তি নাই, সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ প্রোটেকশন পায়, আস্থা পায়, ইনক্লুডিং এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ, তারা যেগুলো নিয়ে অস্বস্তি আছে তাদের, সেগুলো নিয়ে তাদেরকে হস্টাইল করার তো আপনার কোনো দরকার নেই। এবং আবার অন্য ধর্মের মানুষদেরও প্রোটেকশন, যে তারা যেন দেখতে পায় যে হ্যাঁ আমার প্রোটেকশনটা আছে, এইরকম জিনিস আপনি মূলনীতি দিতে পারলে ভালো। আদারওয়াইজ আপনি মৌলিক অধিকার নিশ্চিত করেন, এটাই আসলে জনগণকে প্রোটেকশন দিবে সংবিধানে, মূলনীতির আলাদা করে দরকার হবে না। এইটা ছিল আমাদের পজিশন। 70 অনুচ্ছেদ নিয়ে আপনারা আলাদা একটা অবস্থান নিয়েছেন। আলাদা অবস্থান বলতে 70 অনুচ্ছেদ, এটা কিন্তু 70 অনুচ্ছেদ একটা হিস্ট্রি আছে। 70 অনুচ্ছেদ পাকিস্তান আমলে বারবার ফ্লোর ক্রসিং হতো। তারপর যখন 72 সংবিধান হওয়ার আগে গণপরিষদ বিতর্কের সময় একটা রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে বলা হয়েছে যে গণপরিষদ সদস্যরা কোনো স্বাধীন মতামত দিতে পারবে না। এবং আপনি জানেন গণপরিষদ বিতর্ক যখন পড়তে গেলাম আমি দেখলাম যে KM ওবায়দুর বা এরকম আওয়ামী লীগের দুই একজন যারা দলের নেতার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন বা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছিল। তো 70 অনুচ্ছেদটা মূলত বাংলাদেশে আসছে সংসদ সদস্যরা যেন দলের বিরুদ্ধে যেতে না পারে। তো আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একটা প্রধান সমস্যা হচ্ছে পার্লামেন্ট এখানে ফাংশন করে না। পার্লামেন্টকে ফাংশন করাতে হলে সংসদ সদস্যদেরকে দলের বিরুদ্ধে মতামত প্রদানের সুযোগ দিতে হবে। কারণ এখানে আবুল মনসুর আমাদের কথাটা আসে, উনি বলছিলেন যে দল তো সুপারিশকর্তা মাত্র, মূল নিয়োগকর্তা তো জনগণ। আপনি আমাকে নমিনেশন দিলেন, জনগণ ভোট না দিলে আমি পার্লামেন্টে যেতে পারছি না। যে মাত্র আমি পার্লামেন্টে গেলাম আমি কিন্তু জনগণের প্রতিনিধি, আমার প্রধান কাজ হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করা। তাহলে আমার দল যদি সাইবার সিকিউরিটি কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কোনো মৌলিক অধিকার বিরোধী আইন পাশ করতে যায়, আমার তো এটা বিরোধিতা করার অধিকার আছে, যেটা জনগণের ক্ষতি হবে। এই কারণে আমরা দুটো জিনিস বলেছি যে 70 অনুচ্ছেদের পেছনে প্রধান যে যুক্তিটা দেওয়া হয় যে এটা যদি আপনি ওপেন করে দেন তাহলে আসলে সংসদ অস্থিতিশীল হতে থাকবে। আমরা বলেছি যে অর্থ বিল এবং সরকারের বা সংসদের স্থিতিশীলতা তথা ওই যে আপনার অনাস্থা ভোট, এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য সকল ক্ষেত্রে দলের বিরুদ্ধে সংসদ সদস্যরা মতামত দিতে পারবে। তাহলে কিন্তু আর ওই ফ্লোর ক্রসিংও হয় না, আবার আপনি স্বাধীন মতামত দিতে পারছেন। ফলে আমাদের প্রধান অবস্থানটা হচ্ছে দলের বিরুদ্ধে মতামত দেওয়া যাবে, দুটো ক্ষেত্রকে বার করে দিলেই হয়ে যাচ্ছে, তখন আর কোনো সমস্যা থাকে না। এবং আমরা এটাকে এইভাবে বলেছি যে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার এবং সংসদের স্থিতিশীলতা দুটোই রক্ষা করতে হবে। তো সেখান থেকে আমরা 70 অনুচ্ছেদ ওই দুটো ক্ষেত্রে শুধু প্রয়োগ করা যাবে, বাকি ক্ষেত্রে ওপেন থাকাটাই ভালো। মাসুমুর রহমান খল্লি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির পক্ষ থেকে শুরুতে প্রচণ্ড বিরোধিতা করা হয়েছিল এবং কেউ কেউ সব কিছু বাদ দিয়ে বলছে 72 সংবিধান সমুন্নত করতে হবে। পরে দলটির ভেতরে আলোচনা হয় যে জিয়াউর রহমান মৌলিক কিছু সংস্কার করেছেন, তা সেটির কি হবে। এখন দেখছি তারা আবার জিয়াউর রহমানের সংস্কারের পক্ষে এসছে, এটি একটি বিষয়। আবার 70 অনুচ্ছেদ নিয়ে তারা কিন্তু আলাদা একটা প্রস্তাব দিয়েছে, ওটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে কি, বিএনপির রাজনীতির মূল ভিত্তিটা তো জিয়াউর রহমান। উনি বিএনপির জন্য একটা নতুন রাজনীতি দিয়েছেন। আমরা অনেকে হয়তো বলতে পারি যে এটা বাংলাদেশের জন্য নতুন রাজনীতি, কিন্তু এই বিষয়টা নিয়ে কিছু বিতর্ক আসছে, যেটা মূলনীতি প্রসঙ্গে আমাদের সামনেও আসছে। মূলনীতির বিষয়টা তো মূলনীতি থাকতে হবে কি হবে না, সেটা তো একটা বিতর্কের সাবজেক্ট। তবে আমরা বিতর্কের ঊর্ধ্বে যেটা ফয়সলা করতে পারি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রের যে 3 মূলনীতি, এর সাথে গণতন্ত্র, এই 4টা বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। এমনকি থাকার উচিত নয়। এমনকি আমরা ফেসিবাদী দল যেটা বলছি গত 15 বছরে যারা কর্তৃত্ববাদ কায়েম করেছে, তারাও কিন্তু এই 4টা ইস্যু নিয়ে বিতর্ক করেন না। তারা তাদের দলীয় যে 4টা মূলনীতি সেটা 72 সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল। পরে জিয়াউর রহমানের সময় 2টা মূলনীতি পরিবর্তন করা হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে যদি বিতর্ক থাকে, আমার মনে হয় আমার সহ-আলোচক যে প্রস্তাবটা করলেন, এই যে 4টা বিষয় মূলনীতি হতে পারে, আমার মনে হয় এটা হতে পারে। একটা মূলনীতির ব্যাপারে বিরোধ মানি যে ওইটা পরিত্যাগ করতে হবে এমন না। আর মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ এই পর্যন্ত কোনো কিছু করতে পারে না, এটা মনে এক পক্ষে দৃষ্টিভঙ্গি হয়ে যাবে। আসলে মূলনীতির যে বিষয়গুলো, যেমন গণতন্ত্র কোনো সময় ছিল, কোনো সময় ছিল না। তারপরে যদি আমরা ধর্মনিরপেক্ষতারও এটা একটা ব্যাখ্যাগত বিষয় আছে। যেমন ধর্মনিরপেক্ষতা যদি আমরা এই সেন্সে মনে করি যে রাষ্ট্র
সকল ধর্মের প্রতি সম দৃষ্টিভঙ্গি পোষণ করবে, তাহলে এটা ইতিবাচক একটা দিক আছে। কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতার বাস্তব প্রয়োগটা হয়ে গেছে হচ্ছে ধর্মহীনতার মতো আর কি। তার মানে সংখ্যালঘুদের আমাদের একটা প্রতিবেশী বিশ্বাসকে- দেশে কিন্তু উল্টো, সেখানে ধরো নিরপেক্ষতার কথা আছে কিন্তু সেখানে আসলে এই চরিত্রটা নেই। এই জন্য এই যে বিতর্কের সাবজেক্টগুলো এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা মূলনীতির বিষয়টা ফয়সালা করতে পারি। সরকারের কিছু কিছু জায়গা, সাংবিধানিক জায়গাগুলোতে লোক নিয়োগের ব্যাপারে যে প্রস্তাবটা সুপারিশমালা দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু বিএনপির আপত্তি রয়েছে। সে আপত্তির মূল জিনিসটা হচ্ছে ওইটাই, তারা তো মনে করতেছে যে এই নির্বাচনটা এটা ডিসেম্বরে হোক অথবা কয়েক মাস পরে হোক, এরপরে তো তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসার পরে ক্ষমতার চর্চার বিষয়টা তাদের সামনে আছে, যার কারণে তারা এমন কোনো পরিবর্তন করতে চাচ্ছে না যেই পরিবর্তনটা রাষ্ট্রকে সংস্কারের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সরকারের যে ক্ষমতা আছে এটাকে কাটাইল করতে পারে। কিন্তু এখানে তারা একটা বিষয় বিবেচনা করে না, সেটা হচ্ছে কি এই যে 24-এর গণ আন্দোলনের ছাত্রদের যে ত্যাগ, 1,500-এর মতো শহীদ হওয়া অথবা প্রায় 15-20 হাজার পঙ্গু হওয়া, এই ত্যাগটাকে যদি ভুলে গিয়ে শুধু ক্ষমতার চিন্তা করা হয় তাহলে আমার কেন জানি আশঙ্কা হয় ক্ষমতাটা অনেক বেশি সুদূর পরাহত হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে একটা যৌক্তিক অবস্থানে আসা দরকার। সেটা হচ্ছে কি যে মৌলিক বিষয়গুলোতে এই ছাত্র তরুণরা ত্যাগ স্বীকার করলো, তাদের ত্যাগটাকে সামনে রেখে মেজর জিনিসগুলোতে একমত হওয়া। আমার মনে হয় এখন সম্ভবত বিএনপি এই লাইনে অগ্রসর হচ্ছে এবং চিন্তাভাবনা করছে। আপনি যে উল্লেখ করলেন তারা ৭২ সংবিধান নিয়ে একদম অনেক কিছু বলল, কিন্তু সেই জায়গা থেকে সরে আসছে। আপনি ৭২ সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা অথবা ধর্মনিরপেক্ষতা, এগুলোর ব্যাপারে যদি কোনো উগ্র একটা অবস্থান নেন তাহলে কার রাজনীতিকে আপনি উচ্চকিত করলেন? এত বিএনপির রাজনীতি না। আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে কি কতগুলো বয়ান অথবা ধারণা সমাজে প্রতিষ্ঠিত করা হয় রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগ যে ধারণাগুলোকে গত 15 বছরে এই ফেসিবাদ কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করেছে, সেই রাজনীতির বক্তব্যগুলো কি, ভিত্তি কি? সেটা হচ্ছে 4 মূলনীতি। তারপরে মুক্তিযুদ্ধের আগের কোনো ইতিহাস নেই বাংলাদেশের, শুধু মুক্তিযুদ্ধ থেকে ইতিহাস, এবং মুক্তিযুদ্ধটা আমরা আমাদের প্রতিবেশী দেশের কল্যাণে পেয়েছি। এই যে ধারণা, এই যে বয়ানগুলো প্রতিষ্ঠিত করা, এখন বিএনপি যদি সেই বয়ানে যায় তাহলে তো প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ, বিএনপি তো হবে না। সম্ভবত এই বিষয়টা তারা রিয়েলাইজ করছে। রিয়েলাইজ করার পরে এই যে ফেসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আবার ঐকমত্য, আবার দূরত্ব কমানো, এই বিষয়ে অগ্রসর হচ্ছে, যেটা আমরা কয়েকদিন ধরে বিএনপির নেতাদের বক্তব্য দেখতে পাচ্ছি। সারোয়ার তুষার, আপনাদের দলের বয়স সম্ভবত লেস দেন 2 মান্থস। 1 মাস 18 দিন এরকম। হ্যাঁ, লেস দেন 2 মান্থস। জি, আপনারা দলের একটা সাধারণ সভা করেছেন শুক্রবার বিকাল 3টা থেকে মধ্যরাত পর্যন্ত, বলা হচ্ছে 9 ঘন্টা ধরে আপনারা আলোচনা করেছেন। লম্বা মিটিং। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি যে আপনাদের দলের বয়স যতই কম হোক না কেন, আক্রমণের শিকার কিন্তু আপনারা সেইটার কিন্তু ওজন অনেক বেশি। সব মহল থেকে আপনাদের আক্রমণ করা হচ্ছে। সেখানে আমরা দেখলাম যে আপনাদের এই সভায় আপনাদের দলীয় ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কিছু নেতাদের নিয়ে আলোচনা। এবং একটি প্রভাবশালী দৈনিক তাদের অনলাইন সংস্করণে আপনাদের সবার খবর দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করে তার শিরোনাম ছিল এনসিপির সাধারণ সভা, বিলাসী জীবন কোট অ্যান্ড কোট সহ নানা প্রশ্নের মুখে সার্জিস ও হাসনাত। কিন্তু আমরা দেখলাম যে 2 ঘন্টা 15 মিনিট পরে সে খবরটি শিরোনাম সহ ভেতরের অনেক কিছু পাল্টে গেছে, এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ধরনের আলোচনা হচ্ছে। অভিযোগ উঠেছে যে আপনাদের দলের কোনো এক নেতার ধমকের কারণে, ধমক শব্দের আমি কোট অ্যান্ড কোট রাখতে চাচ্ছি, এই পরিবর্তনটা হয়েছে। আসলে আপনাদের সবাই কি হয়েছে? জেনারেল মিটিংটা তো ছিল আমাদের ঈদের পরে, যেহেতু আমরা আত্মপ্রকাশের পরেই রমজান চলে আসলো, এবং ঈদের পরে আবার অফিসিয়াল অনেক কাজ রয়েছে। ঈদের পরে আবার সবাই যার যার এলাকায় ছিলেন সেখান থেকে ফেরত আসা, আস্তে আস্তে আমাদের মিটিংটা একটা ডিউ এবং রেগুলার মিটিং, মানে আপনাকে এটা করতেই হতো সামনের কাজগুলোর পরিকল্পনা এবং সকল সদস্যকে টিউনিং করার জন্য। সেখানে আমরা এই যে নিবন্ধনের জন্য আমরা কাজ করব, সাংগঠনিক বিস্তৃতি জন্য কাজ করতে হবে, জেলা কমিটি দিতে হবে, দলের গঠনতন্ত্রের আপডেট কি, কর্মসূচির আপডেট কি, এইসব বিষয় নিয়ে মানে রেগুলার একটা সংগঠনের যা যা আলোচনা হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং এই কারণে এটা লম্বা হয়েছে। এবং যেহেতু ইন দ্য মিন টাইম আপনি যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়া আমাদের কোনো কোনো নেতার বিরুদ্ধে কিছু কিছু কথা উঠেছে, এটা নিয়েও সবাই কথা উঠেছে যে এগুলোর ব্যাপারে আমরা কি করব, এগুলো অভিযোগের সত্যতা কি, বা আরও যেটা কনসার্ন এসছে আরও সাধারণভাবে যে সামনেও আমাদের দলের বিভিন্ন লোকের একটা দল হলে সেখানে অভিযোগ আসবে, অভিযোগটা আপনি সুরাহা করবেন কোন প্রক্রিয়া, আপনাদের এটার জন্য একটা ডেডিকেটেড টিম থাকা উচিত। তখন একটা শৃঙ্খলা কমিটির কথা এসেছে। এটা কিন্তু কোনো বিশেষ ঘটনা
যাচাই করার জন্য যতটুকু না, তার চেয়ে বেশি হচ্ছে ওভারঅল আপনার এখানে আসবে সংগঠনের ভেতরে মানে কোনো একটা কনফ্লিক্ট, বাইরে কোনো একটা ঝামেলা, যে কোনো কিছু নিয়ে করার জন্য এসছে। এইগুলোই ছিল মিটিংয়ের এজেন্ডা। একটা দল সাধারণ সভায় করার পরে সেটা নিয়ে ওই একটা যে কোনো সংবাদ মাধ্যম ততটুকুই নিউজ করতে পারে যতটুকু ওই দলটা প্রেস রিলিজ দিয়ে জানায়, অথবা দলের কোনো নেতার নাম দিয়ে মানে নিজের নামে কমেন্ট্রি করে যে আমরা, যেমন আমি এখন কথা বলছি যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে দলের ভেতরের কোনো গুপ্তচরের কাছ থেকে বা দলের ভিতরে কোনো স্পাইয়ের কাছ থেকে, কারা আছে এত বড় হচ্ছে দল, কে কে ঢুকে পড়েছে আমাদের তো এগুলো মানে আইডেন্টিফাই করতে হবে, তার কাছ থেকে বেনামে একটা সোর্স নিয়ে আপনি যখন একটা জেনারেল মিটিংয়ের অভ্যন্তরীণ বিষয়, ইন্টারনাল বিষয়, যেটা কিনা আমরা বাইরে আলোচনা করতে চাই না, সেটা নিয়ে যখন নিউজ করা হয়, আমি এটাকে সাংবাদিকতা মনে করিনি, এটা একটা গুপ্তচর ভিত্তি। এর আগেও যেটা ঘটেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করি, সেই সকল আলোচনা ধরে ধরে একেবারে লাইন বাই লাইন ধরে নিউজ করে ফেলা হয়েছে। তা আমরা খুব অবাক হয়েছি যে এটা কি নিউজ হয় নাকি এরকম। এর আরও আগে জাতীয় নাগরিক পার্টি হওয়ার আগে যখন আমাদের এখানে জুনায়েদ এনারা ছিলেন, ওনারা এসছিলেন, এবং তখন একটা পত্রিকা নিউজ করলো যে জুনায়েদের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় নাগরিক কমিটির মধ্যে স্প্লিট বা বিভাজন, এটা তারা নিউজ করলো। আমরা এটা রিজয়েন্ডার দিলাম সাথে সাথে, কারণ জুনায়েদকে নিয়ে আলাদা করে কোনো এজেন্ডাই মিটিংয়ে ছিল না, জুনায়েদ সাহেব নিজে উপস্থিত ছিলেন। তো এই যে নিউজগুলো করা, এবং তাদের নাকি তাদের কোনো একটা সোর্স তাকে জানিয়েছে। পরে আমরা যখন চ্যালেঞ্জ করলাম যে জুনায়েদ ওয়াজ নেভার অ্যান এজেন্ডা, তখন তারা আবার বললো যে হ্যাঁ, জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না আলাদা করে। তাহলে এই যে সাংবাদিকতা, এবং এগুলো করছে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, যারা কিনা মানে বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে পেশাদার সংবাদ মাধ্যম বলে নিজেদের দাবি করে, এবং সেটার কিছু কিছু স্বীকৃতিও আছে। এটা আমাদেরকে বিস্মিত করেছে আর কি। বাদ বাকি সোশ্যাল মিডিয়ার যে রিয়াকশন, এটা হচ্ছে ঘটনার প্রতিক্রিয়া। ওইটা হচ্ছে আমি বেশি মূল ঘটনা, যে আপনি একটা বেনামি সোর্স দিয়ে যে সব মিডিয়া মানে ওখানে উপস্থিত থাকা 5 জন নেতার নাম না বলে আপনি বললেন যে এই যে তাদের বিলাসী জীবন নিয়ে হয়েছে, এবং তারপরে আপনি আবার সংবাদটা চেঞ্জ করে ফেললেন, এবং হাসনাদের বিষয়ে আপনি বললেন যে হাসনাতকে নিয়ে কথা উঠেছে, এই কথা উঠেছে। পরবর্তীতে দেখা গেল যে আপনি আবার বললেন যে না, হাসনাত নিয়ে কোনো কথা আসে নাই, এবং আসলেও হাসনাত নিয়ে কোনো আলোচনা হয় নাই। তাহলে এই যে কুকড আপ নিউজ, এটা তো আসলে খুবই দুঃখজনক, এটা আমরা প্রত্যাশা করি নাই। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? উনি যে কথা বললেন সবগুলোর সাথে আমি পুরোপুরি একমত না। প্রথম কথা হচ্ছে কি, একটা ক্লোজ ডোর মিটিংয়ের সব ইনফরমেশন অথবা যে কোনো ইনফরমেশন মিডিয়া রিপোর্ট করতে পারবে না, এটা সম্ভবত মিডিয়ার নীতিমালার সাথে মিলে না আর কি। তবে দ্বিতীয়টার সাথে একমত, সেটা হচ্ছে কি, যে বিষয়টা আলোচনা হয়নি, যেটা আসলে সত্য না, সেটাকে সত্য হিসেবে উপস্থাপন করা, এটা সাংবাদিকতা। আসলে সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি, এটা ঠিক না। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, ধরুন 9 ঘন্টার একটা মিটিং আছে, 9 ঘন্টার একটা মিটিংয়ের মধ্যে 1 মিনিটের একটা আলোচনাকে আপনি মুখ্য আলোচনা হিসেবে উত্থাপন করলেন, এটাও কিন্তু জাস্টিসের হতে পারে না সাংবাদিকতার প্রতি। তো এগুলো সব ঠিকই আছে। আসলে কি, একটা গাছ যখন বড় হয় তখন অনেক বাতাস লাগে। আপনি আজকে এনসিবির ব্যাপারে যে সমালোচনা, সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা মেইন স্ট্রিমের মিডিয়া হোক, এটা এই কারণেই হচ্ছে এই দলটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এটাকে আমার মনে হয় দলের নেতা যারা আছেন, যারা সংগঠক আছেন, তাদেরকে এইভাবে পজিটিভলি নেওয়া দরকার। তো এখন আপনি একটা গন্তব্যে যাবেন, যেমন আপনি এখান থেকে 500 কিলোমিটার দূরের একটা গন্তব্যে যাবেন, যদি যান তাহলে গন্তব্যটাই আপনার সামনে থাকতে হবে। আশপাশে কোথায় কী ঘটলো, এগুলোর সব ক্ষেত্রে যদি আপনি মনোযোগ দিতে যান, তাহলে আপনি নির্দিষ্ট সময় পৌঁছাতে পারবেন না। এই জন্য অনেক থিঙ্কার কিন্তু এইসব জিনিসকে অ্যাভয়েড করে, ইগনোর করে। আর আপনি সব কিছুকে মন দিলে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না। সারোয়ার তুষার, আমরা দেখলাম যে আপনাদের সাধারণ সভায় বয়সের নিয়ে একটি কথা উঠেছে, বিশেষ করে নেতৃত্ব নিয়ে, এবং এই বিষয়টি নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে। সেটা হলো, আপনারা বলছেন যে জেলা বা উপজেলা পর্যায়ে যারা আহ্বায়ক হবেন তাদের বয়স 40 হতে হবে অথবা তার উপরে। এর মানে হলো 40-এর নিচে নয়। এই তো আপনারা এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি কচিকাচা বা তরুণ যারা বয়স 28 থেকে 30-এর মধ্যে, তাদের নিয়ে দল করবেন? তো আমরা বলছি যে না, এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আমাদের একটা লিমিটেশন ছিল যে 45 এজ রেঞ্জের মধ্যে আমরা করব। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে এটা তরুণদের নেতৃত্বে, কিন্তু এখানে যে কোনো এজ গ্রুপের মানুষই ঢুকতে পারবে যারা তরুণ নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত আছে। সেখানে একটা জেলার আহ্বায়ক, আপনি জানেন যে তিনি আসলে প্রায় সংসদ সদস্য বা প্রার্থী হন বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, আবার অনেক দলের আছে কেন্দ্রীয়, ওই সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় একজন নেতাই আসলে ওই জেলার আহ্বায়ক কমিটি থাকেন। তো সেখানে প্রতিষ্ঠিত দল বিএনপি, জামায়াত ইসলাম, এই সমস্ত দলের সাথে যদি আপনাকে মানে সমানে সমানে টক্কর দিতে হয়, তাহলে আসলে এমন কাউকে দরকার যার জেলায় গ্রহণযোগ্যতা আছে, যার ওই ম্যাচুরিটিটা আছে, বয়স আছে, ইত্যাদি আছে। তবে আমার ধারণা, এটা যদি আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমার ধারণা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু ব্যতিক্রম বা শিথিল করতে হবে। যেমন কোনো কোনো ক্ষেত্রে কথা উঠেছে যে ধরা যাক একটা গুরুত্বপূর্ণ জেলা ঝালকাঠি বা ধরা যাক নারায়ণগঞ্জ। এখন নারায়ণগঞ্জে আমাদের যিনি কেন্দ্রীয় নেতা আছেন,
যিনি আসলে সারা দেশে মোটামুটি পরিচিত, তার বয়স যদি 40 না হয়, সে কিভাবে নারায়ণগঞ্জে বিএনপি রাজনীতির সাথে যদি মানে সমান তালে রাজনীতি করতে চায়, তার বয়স যদি 40 না হয়, তাহলে তিনি কি ওই কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটিতে আসতে পারবেন না, জেলা কমিটিতে? এই সমস্ত প্রশ্ন উঠেছে। আমরা এগুলো নিয়ে আবার একটু পুনর্বিবেচনা করবো। তবে মোটা থেকে এটা কিন্তু মানে এখনো নীতি যে 40 বছর তথা একটু ম্যাচিউরড মানুষ আমাদেরকে আহ্বায়ক সদস্য সচিব যারা থাকবেন জেলায়, তাদেরকে একটু ম্যাচিউরড হতে হবে। এটা বয়সের দিক থেকে সবসময় যদি নাও হয়, রাজনৈতিক বোঝাপড়া, অন্যান্য অনেকগুলো দিক আছে, গ্রহণযোগ্যতা, এইসব ব্যাপারেও তাকে ম্যাচিউরড হতে হবে। আদারওয়াইজ যে কোনো একটা ছাত্র আন্দোলন করে এসছে এবং এখনও সে তরুণ, হয়তো সদ্য ছাত্র রাজনীতি ছেড়েছে জেলায়, তাকে যদি আমরা, হয়তো ছাত্র রাজনীতিতে সে খুব ভালো করেছিল, কিন্তু এখন যদি তাকে আমরা ওখানে বসিয়ে দিই, এটা আসলে সব ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করবে না। এই আর কি, এইটাই হচ্ছে ব্যাপার। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিলি, আরও রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মাসুম রহমান খলিলি, জাতীয় নির্বাচন কবে হবে এটি এখন রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচনার বিষয়। আমরা দেখছি বিএনপি এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। তারাই বলেই দিয়েছে যে তাদের কাট অফ টাইম ডিসেম্বর। জামাত সম্ভবত তাদের পুরনো অবস্থান বদলেছে। তারা এখন বলছে সংস্কারের ন্যূনতম শর্ত পূরণ হলে জামাত নির্বাচনের কথা বিবেচনা করবে। দলটি আমিরের কথায় দেখা যাচ্ছে যে তারিখ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য খুব বেশি না, মাত্র 15 দিনের মতো হতে পারে। অনেকে বলছেন যে লন্ডন বৈঠকের পরই জামাত তার অবস্থান বদলেছে। আসলে কি তাই? যে বিষয়টা উত্থাপন করলেন, এটার প্রথম কথা হচ্ছে কি বিএনপি ডিসেম্বরকে কাট আপ ডেট টাইম। এটা তো আসলে খুব বেশি বড় কোনো কিছু নয়, কারণ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা যেটা পরিষ্কার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার মানে বিএনপি যদি বলে থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তাহলে খুব বেশি বড় কিছু তারা বলছেন এমন না। জামাত বলছে পরবর্তী রোজার আগে। রোজা যদি আপনি একদম ঈদ পর্যন্ত হিসাব করেন, তাহলে অত 2-3 মাস এদিক ওদিক হতে পারে। আপনি লন্ডন বৈঠকের কথা বললেন, হ্যাঁ, এটা একটা ইতিবাচক দিক, কারণ বিএনপি এবং জামাত এই দুইটা বৈষম্য বিরোধী বড় পুরনো রাজনৈতিক দল। এই দুই দলের বক্তব্যের মধ্যে কিন্তু বেশ কিছু আমরা ব্যবধান দেখতে পাচ্ছিলাম। তো দুই দলের শীর্ষ নেতৃত্ব যদি আলোচনা করে একটা কমন একটা ইয়েতে আসতে পারে, একটা কমন নীতি বা অবস্থান আসতে পারে, এটা তো ভালো দিক। তবে আমি মনে করি না যে এই বৈঠকের পরে দুই দলের মধ্যে সকল কিছু একদম এক লাইনে চলে গেছে। এটা সম্ভবত এখনও হয়নি। যেমন নির্বাচন ডেটের ব্যাপারে যেটা বললেন, এটা তো এখনও 2-3 মাস রয়ে গেছে। বিএনপি যেখানে বলছে যে একদম ন্যূনতম সংস্কার করে নির্বাচন হতে হবে, সেই জায়গায় কিন্তু জামাত বলছে মৌলিক বিষয়গুলোতে সংস্কার হয়ে তারপরে নির্বাচন হবে। কিন্তু ওনাদের দলের কিন্তু সেক্রেটারি জেনারেল গতকাল বক্তব্য রেখেছেন বান্দরবানে একটি সভায় যে সংস্কারের ন্যূনতম শর্ত পূরণ হলে, হ্যাঁ, পূরণ হলে। তার মানে আসলে মৌলিক যে বিষয়টা বড় সংস্কারগুলো করে নির্বাচন হওয়া, জামাতের এই অবস্থান থেকে সরে আসে নাই। আর বিএনপি ন্যূনতম সংস্কারের কথা বলছে, কিন্তু ন্যূনতমর মধ্যে কিন্তু একটা ফাঁক রয়ে গেছে। ন্যূনতম মানে যদি তারা মনে করে যে বড় বড় যে বিষয়গুলো এগুলো সংস্কার হতে হবে, তাহলে তো এই দূরত্বটা মিটে যায়। আসলে আমরা প্রতিদিন যদি বলি যে নির্বাচনের ঘোষণা দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাহলে প্রতিদিন তো কোনো ডেভেলপমেন্ট হয় না। কিন্তু সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে এই যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এটা আমার মনে হয় ঠিকই আছে। এখন ধরেন আমরা যেটা জানতে পারি, একেবারে জুন তো ধরেন একটা বর্ষাকাল চলে আসে, হয়তো জুনে ইলেকশন হলো না, কিন্তু মার্চ এপ্রিলে ইলেকশন হলো, তাহলে তো একটা সমন্বয় হয়ে যায়। আর এখন হচ্ছে চলছে কি মাস, এপ্রিল মাসে, এরপরে কিন্তু লম্বা সময় আছে। মৌলিক যে সংস্কারগুলো এইগুলো নিয়ে একমত হওয়া এবং একটা কর্মপন্থা ঠিক করার জন্য কয়েকটা মাসে কিন্তু যথেষ্ট।
তার মানে আমরা ডিসেম্বর না হয়ে যদি এটা মার্চ এপ্রিলেও নির্বাচন করতে চাই, তাহলে সকল শর্ত পূরণ করেও কিন্তু করা সম্ভব। তবে এই জায়গায় দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, সেটা হচ্ছে কি আমি ক্ষমতায় এসে আবার একটা সর্বাত্মক ক্ষমতার অধিকারী হব, এই চিন্তা নিয়ে যদি আমি সংস্কারের বিষয়গুলোকে প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু একটা ভুল করা হবে। তার মানে হচ্ছে কি যে প্রাপ্তিটা আমার একেবারেই সামনে চলে আসছে এটা হয়তো অনেক দূরে চলে যেতে পারে। সারোয়ার তুষার, বিএনপি থেকে আমরা লক্ষ্য করছি যে তারা নির্বাচন যাতে ডিসেম্বরে হয় এর জন্য তৎপরতা শুরু করেছে এবং তারা তাদের শরিক দলদের সাথে বৈঠকে বসছে এবং আজকে বাম দলের সঙ্গে তাদের বৈঠক। এখন প্রশ্নটা হয়েছে যে এনসিপির সঙ্গে বিএনপির আসলে যোগাযোগটা রয়েছে কিনা। না, অনানুষ্ঠানিক যোগাযোগ তো অবশ্যই আছে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বৈঠক তাদের সাথে আমাদের হয় নাই, অন্তত নির্বাচন প্রশ্নে কোনো আলোচনা হয় নাই। আমাদের কথাটা তো আমরা নির্বাচনে কখনো বিরোধিতা করিনি। আপনি দেখবেন সর্বশেষ সম্ভবত মার্কিন দুজন প্রতিনিধির সাথে বৈঠকের পরেও বের হয়ে এসে আমাদের আহ্বায়ক কিন্তু বলেছেন যে ডিসেম্বরের নির্বাচনেও আমাদের আপত্তি নেই, যদি আমরা সবসময় যেটা বলেছি আর কি, যে মৌলিক সংস্কারের যে রোডম্যাপটা, এবং এটা এখন অস্পষ্ট না, এটা এখন স্পষ্ট যে কী কী জিনিস আমাদের সংস্কার করতে হবে। এখানেও কিন্তু আমি কিছু কিছু জিনিস আলাপ করলাম। এই জিনিসগুলো হয়ে গেলে আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যখনই নির্বাচন হোক সেটা নিয়ে কোনো আপত্তি নাই। এবং আমরা রাজনৈতিক দল করেইছি তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। রাজনৈতিক দল তো আর কোনো, আমরা তো কোনো আন্ডারগ্রাউন্ড দল কিংবা কোনো আপনার রেভলিউশনারি যে থাকে বামপন্থী রেভলিউশনারি দল, ওই ধরনের কোনো ব্যাপার না। আমরা ইলেকটোরাল ডেমোক্রেসির যে রাজনীতি সেটাই করতে চাই, হ্যাঁ, নিয়মতান্ত্রিক পথে, এবং সেটার মধ্যে দিয়ে আমরা জনগণের বৈপ্লবিক পরিবর্তন করা সম্ভব, আমরা এটা মনে করি। তো সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন আমাদের মানে অন্যতম টার্গেট, এবং সেই কারণে আমরা বলেছি যে আগে এই সংস্কারটা করে তারপর নির্বাচন করার অসুবিধা নাই। একটা জিনিস আমরা শুধু বিরোধিতা করেছি যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে এইটা বলে, তারপর হচ্ছে এর মধ্যে আপনি সংস্কার করতে পারলে করেন, আদারওয়াইজ করার দরকার নেই। তখন কি হবে, আপনি যখন এইটাকে চাপিয়ে দেবেন যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, তখন সংস্কারটার প্রধান থাকবে না। তখন হবে যে যা করতে পারি এর মধ্যে করি কিছু কিছু, পরে এই সংস্কারগুলো ধরে রাখা যাবে না। এত রক্তদানের পরে, এত মানে আহত, এত ইয়ের পরে, মানে স্যাক্রিফাইসের পরে যদি আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিস অর্জন করতে না পারি এবার, সেটা খুবই দুঃখজনক হবে। সেখান থেকে আমরা এই যে ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম ধরনের যে ল্যাঙ্গুয়েজ, এইটার আমরা সমালোচনা করি এবং বিরোধিতা করি। এর বাইরে কিন্তু আমাদের অন্যান্য জিনিস নিয়ে কোনো আপত্তি নাই। আমরা যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল সংস্কার মনে করি সেগুলো নিয়ে আমাদের মতামত আমরা জানিয়ে যাচ্ছি। গতকালকেও আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এখন এগুলো আলোচনা হবে। আর বিএনপি একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা নতুন এসেছি এবং আমাদের সাথে তাদের তো কথাবার্তা হতেই হবে, মানে সেটা হয়তো সামনে হবে। এই বিষয়ে একটা আমরা লক্ষ্য করেছি যে বিএনপি বেশ তৎপর অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করার জন্য ডিসেম্বর ব্যাপারে। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা এই টক শোতেও কথা বলেছিলাম যে যদি কোনো কারণে জামাত এবং এনসিপি নির্বাচনে আসতে না চায় দ্রুত, তাহলে কিন্তু বিএনপির পক্ষে এককভাবে নির্বাচনের সময়টা আদায় করা কঠিন হবে। এবং এইখানে আলোচনা বা নানান মহলে আলোচনার পরে কিন্তু লন্ডনে বৈঠকটা হয়েছে জামাতের সঙ্গে এবং বিএনপি নেতৃত্বের সঙ্গে। এই বিএনপির এই তৎপরতাটা, যে সবার সঙ্গে বসার যে তৎপরতাটা শুরু হয়েছে, তারা অবশ্যই একটা কথা বলেছে যে জামাতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই, এবং এনসিপির ব্যাপারেও তারা বলছে যে আপাতত এখন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এক জায়গায় আসতে পারবে সব দলগুলো? আমার মনে হয় এক জায়গায় আসতে হবে। এক জায়গায় আসার যে প্রয়োজনটা, যে তাগিদটা, এটা একটা মূল কারণ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজগুলো আছে কাজ সম্পন্ন করে যদি নির্বাচনে না যেতে পারেন তাহলে কি দাঁড়াবে। এখন হয়তো এপ্রিল মাস, আমি যদি আগামী বছর জুনের কথা হিসাব করি, জুনের মধ্যে নির্বাচনের ব্যাপারে সব স্টেক হোল্ডার যদি একমত হয় তাহলে পরবর্তী 5 বছর অথবা 10 বছর যেটি আমরা ভাবি, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ধারার রাজনৈতিক দলগুলো তারাই কিন্তু ক্ষমতায় থাকবে। আর যদি এমন হয়, যেমন নজরুল ইসলাম খানের কথা বললেন, বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন শুরু করলো, আবার 72 সংবিধানের আওয়াজ তুললো, আবার আওয়ামী লীগের যে রাজনৈতিক স্ট্যান্ডগুলো সেগুলোকে ওন করলো, ইনক্লুসিভ নির্বাচনের নাম দিয়ে যে বিচারিক কার্যক্রম যেগুলো আছে, এই যে গণহত্যার বিচার টিচার, এগুলো বিরোধিতা করলো, তাহলে কি দাঁড়াবে? তার মানে হবে কি, আমরা আধিপত্যবাদী যে শক্তি, অথবা আমরা স্পষ্ট করেই যদি বলি প্রতিবেশী দেশ, তাদের 1 নম্বর পছন্দের দল কোনটা? আওয়ামী লীগ। তো আপনারও যদি পছন্দ হয়ে যায় তাদের এজেন্ডাগুলো, তাহলে পরবর্তী পরিবর্তনের পরে যদি ইলেকশনও হয় তাহলে কি ক্ষমতায় আসবে? আপনি তো আসতে পারবেন না। এই রিয়েলাইজেশনটা সম্ভবত বিএনপির মধ্যে আসছে। তাদের দুইটা জিনিস সামনে আছে। একটা হচ্ছে কি, যদি নির্বাচনের ডেটটা আগামী মানে 26শে জুন পার হয়েও যদি আরও অনির্দিষ্টকাল সামনে চলে যায়, তাহলে পরবর্তী পরিবর্তনের সুবিধাটা ফেসিবাদী রাজনৈতিক শক্তি নেবে, এবং এই বৈষম্য বিরোধী যে রাজনৈতিক শক্তি আছে এটা কিন্তু অন্যদিকে চলে যাবে। কারণ একটা
সরকার যখন লম্বা সময় থাকে তার বিরুদ্ধে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা প্রবণতা একটা চেতনা কিন্তু তৈরি হয়ে যায়। এই জন্য তাদের একটা তাগিদ আছে, আর তারা এটা এখন মনে হয় রিয়েলাইজ করে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব রেখে তার নির্বাচন আদায় করতে পারবে না। যেমন এনসিপির ব্যাপারে একটা কথা তাদের একজন নেতা, খুব সিনিয়র নেতা বলেছেন, বললে এনসিপির 2 জন নেতা সরকারে আছে, তাদের সাথে কথা বলবো না। এটা তো কোনো যুক্তি হতে পারে না। যেমন যে 2 জন উপদেষ্টার ইঙ্গিত করেছেন তারা তো এনসিপির সদস্য না আমার জানা মতে, উনি হয়তো ভালো বলতে পারবেন। এখন নাহিদ ইসলামও একসময় উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি সরকার থেকে চলে এসে তারপরে এখানে দায়িত্ব পালন করছেন। এখন সরকারের কোনো একজন উপদেষ্টা থেকে পদত্যাগ করে বিএনপির নেতা হতে পারবেন না, জামাতের নেতা হতে পারবেন না, এটা তো কোনো বাধা নেই। ফলে এই ইস্যুগুলো নিয়ে বৃহত্তর যে রাজনৈতিক ঐকমত্য তৈরি করার যে রাস্তাটা, এই রাস্তা থেকে সরে আসলে আলটিমেটলি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার ধারণা। সারোয়ার তুষার, একটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে, সেটা হলো আপনাদের দলের নিবন্ধন। নির্বাচন কমিশন একটা সময় দিয়েছে, এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। আপনারা আবেদনের সময়সীমা বাড়াতে বলেছেন, এখন পর্যন্ত কোনো সাড়া পাননি বলে আমি জানি। এবং আপনাদের একজন নেতা এই বিষয়ে নির্বাচন কমিশনারকেও কিন্তু আক্রমণ করে কথা বলেছেন। উনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার যেহেতু বিএনপির সুপারিশে হয়েছে, সে কারণে তিনি সব কথা আমাদের কথা শুনছেন না। আসলে বিষয়টি কি? আমরা 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করি এবং এরপরে রোজা, যেটা আপনারা জানেন, রোজা এবং ঈদ, আমরা আত্মপ্রকাশ করার পরে গণবিজ্ঞপ্তি দেন তারা একটা ইলেকশন কমিশন, সেটার ডেডলাইন আজকে 20 এপ্রিল। তো মানে যদি আপনার সক্ষমতা থাকেও বিদ্যমান যে আরপিও 21 জেলা 100 উপজেলা এবং 100 উপজেলা 200 করে ভোটার, পাশাপাশি আপনার দলের একজন সংসদ সদস্য থাকতে হবে অতীতে। এইটা হচ্ছে আরপিও শর্ত, এবং এই আরপিও নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধিতা করেছে এর আগে, অতীতে সবার সমালোচনা আছে, এবং এটা শেখ হাসিনা করেই ছিল যেন নতুন কোনো দল না আসতে পারে, ঠিক আছে। এবং ভুক্তভোগী গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, তারা ভুক্তভোগী। এই 20 এপ্রিলের গণবিজ্ঞপ্তির ব্যাপারে একটা দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা কিন্তু হাইকোর্টে এইটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে এবং সেটা তাদের পক্ষে এসেছে, হাইকোর্ট বলেছে, এবং তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তাহলে এটা কেন সর্বজনীন করা হবে না? এখন আপনার যদি সক্ষমতাও থাকে এই 21 জেলা এবং ইত্যাদি, এটার যে পেপার ওয়ার্ক, আমি পেপার ওয়ার্ক দেখেছি অতীতে, এটা একটা হিউজ পেপার ওয়ার্ক করতে হয়, কাজ করতে হয়, এটার জন্য সময় দরকার। সেটা আপনি কিভাবে এই টাইম ফ্রেমের মধ্যে কিভাবে করবেন? পাশাপাশি হচ্ছে সম্প্রতি একটা রাজনৈতিক দল যার কোনো কেন্দ্রীয় কার্যালয় নাই, এরকম একটা দলকে নিবন্ধন দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী খোঁজ দেখা গেছে অন্য জেলা অফিস বাদ কেন্দ্রীয় কার্যালয়ই নাই। এরকম একটা দল কিভাবে নিবন্ধন পেলো? ফলে অনেকগুলো ব্যাপারে ইসি নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সবচেয়ে যেটা, আমরা নিবন্ধনের জন্য তো আমাদেরকে স্বাভাবিক কারণেই সময় দিতে হবে। অন্যান্য সময় ইসি যখন আপনার একটা বিজ্ঞপ্তি দেয় তখন তারা টাইম বাড়ায়, ফলে এটা আমাদেরকে আলাদা করে কোনো বিষয় না, সবার জন্যই টাইম দিতে হবে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খুবই 2টা ফান্ডামেন্টাল প্রশ্ন। একটা হলো এই আরপিও সংশোধনী প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে যে 10% জেলায় আপনার অফিস থাকলেই হবে, দ্যাট মিনস 7টা জেলা, হ্যাঁ। তারপর সারা দেশে 5000 ভোটার, এরকম অনেকগুলো প্রস্তাব তারা করেছে। এগুলোর ব্যাপারে সিদ্ধান্তটা কি? সরকারের সিদ্ধান্ত কি? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি? দ্বিতীয় কথা হচ্ছে এই ইসির যে সার্চ কমিটির আন্ডারে গঠিত, সেটা হচ্ছে 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022। এই আইন নিয়ে তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, এবং যথার্থই তারা সমালোচনা করেছে। এখন এই ইসি পুনর্গঠনেরও কতগুলো সংস্কার প্রস্তাব এসছে। তাহলে আপনি এটা নিয়ে কি করবেন? এগুলো সিদ্ধান্তের প্রশ্ন আছে, রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন আছে। এগুলো সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আপনার ইসি, ওই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইসি পুনর্গঠনের প্রস্তাব দেওয়ার আগেই পুরনো আইনে ইসি গঠিত হয়ে গিয়েছিল। তখন আমরাও এটা সমালোচনা করেছিলাম যে এটা কিভাবে আপনারা করলেন। এই সমস্ত বিষয় আছে যেটা সেটেল করতে হবে। তো সেইখান থেকে আমরা ইসি, যেমন ধরুন ইসি কিছুদিন আগে বলে ফেললেন, সিইসি বা তাদের একজন কোনো নির্বাচন কমিশনার, যে আমরা জুন মাসে দিয়ে দিব, ভোটার অ্যাকশন প্ল্যান দিয়ে দেবো। এখন বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, ভোট কবে হবে এটা সিদ্ধান্ত নেবে সরকার, রাজনৈতিক দল সহ জনগণ। নির্বাচন কমিশন হচ্ছে ওই টাইমে ভোটটা অ্যারেঞ্জ করা হচ্ছে তার কাজ। কিন্তু আপনি যদি সরকারকে ডিঙিয়ে, রাষ্ট্রকে ডিঙিয়ে বলতে থাকেন যে আমরা অমুক টাইমে ইলেকশন করে দেবো, ডিসেম্বরের মধ্যে আমরা ইলেকশন করে দেবো, তাহলে তো এটা আসলে ঘোড়াকে ডিঙিয়ে ঘাস খাওয়া হয়। তো সেইখান থেকে আমরা ইসিকে নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। তবে আমরা কোঅপারেটিভ, আমাদের একটা প্রতিনিধি দল ইসির সাথে দেখা করেছে এবং সেখানে তারা অনেকগুলো বিষয় উত্থাপন করেছে। তার মধ্যে ইসি পুনর্গঠনের আলোচনা, তারপর আরপিও সংশোধনী, নিবন্ধনের সময় বাড়ানো ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে তারা ইসির কাছে প্রশ্ন করেছে, এবং সেখানে ইসির সাথে তাদের একটা
মানে ফ্রুটফুল আলোচনা হয়েছে আমি বলবো। এখন এইখান থেকে আমরা আমাদের আবার মিটিংয়ে বসবো এবং সেখান থেকে আমাদের একটা দলীয় সিদ্ধান্তের মোতাবেক পরবর্তী কি সিদ্ধান্ত এই প্রশ্নে সেটা আমরা নেব। তবে নিবন্ধনের জন্য এবং আমাদের যেহেতু এখন একটা জিনিস পজিটিভ বা প্লাস পয়েন্ট যে নিবন্ধন এবং সাংগঠনিক বিস্তৃতি দুটো একসাথে চলছে আর কি। ফলে এই কাজটা আমরা করে যাব। ইন দ্য মিন টাইম আমরা ইসির সাথে কথাবার্তার যে ফলো আপের পরের যে কৌশল সেটা আমরা নির্ধারণ করব। মাসুমুর রহমান খুললি, যে আরপিও সংশোধনের জন্য এই নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে, সেই সুপারিশ কিন্তু এখনো ঝুলে আছে, যেহেতু বাস্তবায়ন হয়নি। পুরনো আইন কানুন নিয়ে এটা করা হচ্ছে, তাহলে কেমন হয়? এখন যদি নির্বাচন কমিশন কাজ করতে চায় তাহলে তো পুরোনো আইন কানুন দিয়েই কাজ করবে। তবে তার আগে যদি এই সংস্কারের যে বিষয়টা নির্বাচন কমিশন যেটা সুপারিশ করেছে এটার ব্যাপারে সিদ্ধান্ত যদি হয় তাহলে হয়ে যায়। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কি এই সম্ভাব্য সুপারিশগুলোকে সামনে রেখে একটা টাইম ফ্রেম তৈরি করা। এখন এই সম্পর্কে সিদ্ধান্ত হতে সময় লাগবে 2 মাস। আপনি যদি 15 দিনের মধ্যে বলেন যে আরপির যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো বাস্তবায়ন করা শুরু করেন তাহলে তো ওই স্কোপটা দেওয়া হবে না। তবে আমার ধারণা নির্বাচন কমিশনের উচিত হবে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন যে বেসিক জিনিসগুলো সংস্কারের ক্ষেত্রে বলছে এগুলোকে সামনে রেখে তার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্ক কিন্তু অলরেডি দেখা দিয়েছে, কারণ ওই আরপিও করেছিল ফেসিস্ট সরকার তার সুবিধা মতো, এবং সেইগুলি যদি এখন আবার নতুন করে বাস্তবায়ন শুরু হয় সমস্যা হবে না। এটার জন্য টাইম দেওয়া দরকার। তাড়াহুড়া করে কোনো কিছু করতে গেলে যে প্রশ্নটা এনসিপির পক্ষ থেকে আসছে এটা তো একটা যুক্তিসঙ্গত ভিত্তি পাবে। তবে আমার মনে হয় নির্বাচন কমিশন একটা বড় ইনস্টিটিউশন, তো এমন কোনো কাজ করা উচিত না যেটা নিয়ে আসে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়। তার মানে সরকারের বাইরে যে দ্রুত নির্বাচন করার একটা এজেন্ডা বাস্তবায়ন করা, এগুলো তো একটা আভ্যন্তরীণ সংঘাত তৈরি করবে। এটা মোটেই সুখকর হবে না কোনো প্রতিষ্ঠানের জন্য। মাসুমুর রহমান খলিলি এবং সারোয়ার তুষার, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।